সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ভারত চীন সংঘর্ষ, প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য, কিভাবে হত্যা করা হয় ভারতীয় সেনাদের। নারী আতঙ্কে বিশ্বের 10 দেশের তালিকায় সবার উপরে ভারত, তালিকায় আছে পাকিস্তান, সৌদি, যুক্তরাষ্ট্র। ভারত দুর্বল নয়, ঠিক সময়ে যোগ্য জবাব দেওয়া হবে, চীনকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। বুলগেরিয়া থেকে রুশ কূটনীতিক বহিষ্কার, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার। বৈরুত বিস্ফোরণ, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মামলা করল হিজবুল্লাহ। আগামী বছরের প্রথম থেকেই গরিব দেশগুলো কোভিড ভ্যাকসিন পাবে, বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। দুই পক্ষের সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক হলেই ধর্ষণ, জানালো ড্যানিশ পার্লামেন্ট। এবং সবশেষে জানাবো, ভারতে 4 ঘন্টা ধরে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কিভাবে হত্যা করা হয় ভারতীয় সেনাদের, প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। গত 15 জুন চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত 20 জন ভারতীয় সেনা নিহত হয়। তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, এবার প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, গালওয়ানে সংঘর্ষে নিহত ভারতীয় সেনাদের মরদেহে ধারালো অস্ত্রের ক্ষত ছিল। এছাড়াও তাদের বেশিরভাগের শরীরের একাধিক হাড় ভাঙা অবস্থায় ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক লের সুনাম নারবু হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, নিহত সেনাদের মরদেহগুলো দেখে মনে হচ্ছিল পূর্ণ শক্তি দিয়ে তারা প্রতিপক্ষ চীনা বাহিনীর মোকাবেলা করেছে। ভারতীয় বাহিনী একাধিক চীনা সেনাকে মেরেছে বলেও মনে হয়। ধারালো অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের আঘাত করা হয়েছিল। অনেকেরই দেহের বিভিন্ন অঙ্গের হাড় ভেঙে গিয়েছিল। সংঘর্ষে জখম সেনাদের লের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের কথোপকথন শুনে হাসপাতাল কর্মীদের মনে হয়েছে ভারতীয় সৈন্যরা তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করেছিল। কর্নেল বাবুকে মারার পর সেই তীব্রতা আরও বাড়ে। সূত্র জানিয়েছে, 18 জখম ভারতীয় সেনাকে লেতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। এছাড়াও 40 জনের বেশি জওয়ানকে দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে 15 জুন রাতের ইন্দো চীন সেনা সংঘর্ষে ভারতীয় কতজন জওয়ান জখম হয়েছিল সে বিষয়ে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু বলা হয়নি। গালওয়ান উপত্যকা লে থেকে 230 কিলোমিটার দূরে অবস্থিত। সংঘর্ষের পরই লে থেকে লাদাখে বিশাল বাহিনী মোতায়েন করা হয়। একই সঙ্গে সমর সম্ভারও পাঠানো হয়। গালওয়ানে নিয়ন্ত্রণ রেখায় বাড়তি সেনা মজুত করা হয়। প্রতিপক্ষ হামলা করলেই রণক্ষেত্রেই সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেজন্য বাহিনীকে বল প্রয়োগের পূর্ণ কর্তৃত্ব ও স্বাধীনতা দেওয়া হয়েছে। চীন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনায় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানেই এই নির্দেশ দেওয়া হয় বলে জানা যায় সেই সময়। কার্গিল যুদ্ধের নায়ক ও মহাবীর চক্র সম্মানে ভূষিত কর্নেল সুনাম ওয়াংচুকের কথায়, সংঘর্ষে আমাদের 20 জনের মৃত্যু হয়েছে, কিন্তু ওদের দ্বিগুণ সেনা মারা গেছে বলে জানা গেছে। কিন্তু এই বিষয়ে চীন এখনো কোনো মন্তব্য করেনি। এরপর ওইখানে পাঞ্জাব ও হরিয়ানার ছেলেদের পাঠানো হয়। তবে ভারত দাবি করছে, এবার যদি মুখোমুখি সংঘর্ষ হয় তারাই সুবিধাজনক অবস্থায় থাকবে। ভারত আরও দাবি করেছে, নিয়ন্ত্রণ রেখার সংঘর্ষে 40 জনের বেশি চীনা সেনা নিহত হয়েছে। যদিও এই প্রসঙ্গে কিছু জানায়নি বেইজিং। কর্নেল সুনাম ওয়াংচু বলেন, 1962 সালেও একই ঘটনা ঘটেছিল। ভারতীয় সেনার কুমাউং কোম্পানির সদস্যরা 1000-এর বেশি সেনাকে মেরেছিল। আমাদের পক্ষ থেকে মারা যায় 130 জন সেনাকর্মী। তখনও ওরা নীরব ছিল। এবারও তাই হচ্ছে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস। নারী আতঙ্কে বিশ্বের 10 দেশের তালিকায় সবার উপরে ভারত। সারা বিশ্বে নারী নির্যাতনের মাত্রা যেন বাড়ছে, আর এই উপমহাদেশে নারী নির্যাতনের মাত্রা যেন অন্য সব স্থানের চেয়ে বেড়ে চলেছে। দ্য থমাস রয়টার্স ফাউন্ডেশন এ বিষয়ে একটি সমীক্ষা চালায়, যেখানে উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান নারী নির্যাতনের দিক দিয়ে বিশ্বের শীর্ষ 10 দেশে স্থান করে নিয়েছে। বাংলাদেশের অবস্থান সে তুলনায় অবশ্য যথেষ্ট ভালো। রিপোর্টে প্রকাশ, বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারত। নারী নির্যাতনের তালিকায় সবার উপরে রয়েছে ভারতের নাম। যৌন নির্যাতন ও হেনস্থা, ধর্মীয় প্রথা এবং শ্রম বা যৌন ব্যবসায় সবথেকে বেশি অত্যাচারিত শিকার হন ভারতের নারীরা।
পাকিস্তানে ধর্মীয় গুরামি ও অনার কিলিং এর শিকার হন বহু নারী, সঙ্গে গার্হস্থ্য হিংসা ও যৌন নির্যাতন ও অত্যাচারিত এই দেশের নারীরা। আফগানিস্তানে আর্থিক দিক থেকে খুবই অত্যাচারিত ও বঞ্চিত নারীরা, এমনকি স্বাস্থ্য রক্ষার জন্য যেটুকু অর্থের প্রয়োজন তা থেকেও তারা বঞ্চিত। আফগানিস্তানের মতোই আর্থিক দিক থেকে শোষিত হন সিরিয়ার নারীরা। গার্হস্থ্য হিংসা ও যৌন নির্যাতনেরও শিকার হন নিরিয়ার নারীরা। কঙ্গোর নারীরা বিভৎস যৌন নির্যাতনের শিকার হন। রাষ্ট্রসংঘের বিচারে এই দেশ বসবাস করার জন্য নারকীয় হিসেবে চিহ্নিত হয়েছে। পশ্চিমের দেশগুলোর মধ্যে তালিকায় রয়েছে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। উন্নতির শিখরে থাকলেও যৌন হেনস্থা, ধর্ষণের জন্য প্রথম বিশ্বের এই উন্নত দেশও রয়েছে। নারী নির্যাতনের শীর্ষ 10 দেশগুলোর মধ্যে যথাক্রমে রয়েছে ভারত, আফগানিস্তান, সিরিয়া, সোমালিয়া, সৌদি আরব, পাকিস্তান, কঙ্গো, ইয়েমেন, নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। চীনকে হুঁশিয়ারি রাজনাথের। শান্তি আলোচনার মাঝেই বিশ্বাসঘাতকতা করেছে চীন। সীমান্ত থেকে সেনা সরানোর কোনো অভিপ্রায় নেই তাদের। ভারত চুপ আছে মানে যে দুর্বল, সেটা ভাবারও কোনো কারণ নেই। চীনকে ফের হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। হায়দ্রাবাদের ডান্ডিগাল এয়ারফোর্স একাডেমির অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় রাজনাথ বলেন, ভারত শান্তি চেয়েছে সবসময়, কিন্তু সহ্যেরও একটা সীমা আছে। আঞ্চলিক সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করা হবে না। সরকার যে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে চায় সে কথাও এদিন বলেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, সীমান্তে শান্তি বজায় রাখতে গেলে সবচেয়ে আগে দরকার বিশ্বাস। দুই দেশই শান্তিপূর্ণ সহাবস্থানে তখনই আসবে যখন বিশ্বাসের মর্যাদা রক্ষা হবে, আগ্রাসন দেখিয়ে জবরদস্তি অনুপ্রবেশ বন্ধ হবে, আন্তর্জাতিক নীতির সম্মান করা হবে। রাজনাথের বক্তব্য, চীন কোনোদিনই শান্তিপূর্ণ সহাবস্থান চায়নি। সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও তলে তলে তারা নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে। এমনকি পাকিস্তানের সেনাদেরও উস্কানি দিয়ে নিয়ন্ত্রণ রেখায় অশান্তি জিয়ে রাখতে বলেছে। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন লাগাতার সীমান্তে গোলমাল বাঁধানোর চেষ্টা করে যাচ্ছে। পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রথম নয়, আগেও বহুবার হয়েছে, কিন্তু সামরিক ও কূটনৈতিক স্তরে বৈঠকের পর তার সমাধানও করা গেছে। কিন্তু 15 জুন গালওয়ানের মুখোমুখি সংঘর্ষের পরে সীমান্ত পরিস্থিতি চরমে উঠে। দফায় দফায় বৈঠকেও শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি, বরং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা আরও বেড়েছে। এখন প্যাংগং লেকের পাহাড়ি এলাকায় সামরিক বহর নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে দুই দেশের বাহিনী। কিছুদিন আগে নতুন করে সামরিক পদক্ষেপ করে সংঘর্ষে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল চীনের বিরুদ্ধে। বেইজিং বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবিও করেছিল নয়াদিল্লি। সীমান্তে পরিস্থিতি এখন রীতিমতো উত্তেজক। 3 সামরিক স্তম্ভের প্রধান চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত দিন কয়েক আগেই বলেছেন, তিব্বতে নতুন করে সামরিক কাঠামো তৈরি করছে চীন। সেখানে তাদের হেলিপ্যাড ও রাফায়েল ডিভিশন মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে ত্রিদেশীয় সীমান্ত ডুকালামের কাছেও চীনা বাহিনী তৎপর। অরুণাচল সীমান্তেও সেনার সংখ্যা বাড়াচ্ছে চীন। এদিন অনুষ্ঠানে রাজনাথ বলেন, ভারতীয় সেনার দক্ষতায় পিছু হটতে বাধ্য হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। ভারতের পার্বত্য বাহিনীর মুখোমুখি হওয়ার সাহস দেখায়নি চীনা বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত চাইলে যোগ্য জবাব দিতে পারে। বালাকোট এয়ার স্ট্রাইকে ভারতের কঠোর প্রত্যাঘাতই তার প্রমাণ। পাক বাহিনীর সংঘর্ষ বিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাবও দিচ্ছে ভারতীয় সেনারা। তাই ভারতকে দুর্বল ভেবে বসলে তার মূল্য চুকাতে হবে চীনের বাহিনীকে। বুলগেরিয়া থেকে রুশ কূটনীতিক বহিষ্কার, পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া। বুলগেরিয়া থেকে রাশিয়ার সামরিক অ্যাটাশেকে বহিষ্কার করার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ কূটনীতিকের বিরুদ্ধে গোয়েন্দা বৃত্তির অভিযোগ এনে তাকে বহিষ্কার করে বুলগেরিয়ার সরকার। বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, রুশ দূতাবাসের একজন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রুশ কূটনীতিককে বুলগেরিয়া ছাড়ার জন্য 72 ঘন্টা বা 3 দিন সময় দেয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার এই কূটনীতিকের কর্মকাণ্ড তার পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। 2019 সালের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত ন্যাটো জোটভুক্ত দেশগুলো হতে রাশিয়ার 6 জন কূটনীতিককে বহিষ্কার করা হলো। বুলগেরিয়ার সরকারি কৌঁসুলি জানিয়েছেন, রুশ কূটনীতিক গুরুত্বপূর্ণ সামরিক তথ্য জোগাড় করার চেষ্টা করছিলেন। এর মধ্যে অন্যতম হচ্ছে 2017 সালে সামরিক মহড়ার সময় বুলগেরিয়ায় আমেরিকার কত সেনা মোতায়েন করা হয়েছিল তিনি তা জানার চেষ্টা করেছেন।
এছাড়াও বুলগেরিয়ায় রাষ্ট্রীয় গোপন তথ্য জানার জন্য একজন বুলগেরীয় নাগরিককে অর্থ দিয়েছেন। তবে রাশিয়া এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছে। বৈরুত বিস্ফোরণ, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মামলা করল হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সাবেক আইনমন্ত্রী আশরাফ রিফির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার আর্জিতে হিজবুল্লাহ আন্দোলন সাবেক ওই মন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়ানো এবং সাম্প্রদায়িক বিভাজনের উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে। গত আগস্ট মাসে বৈরুত বন্দরে একটি নাইট্রেট বোঝাই গুদামে বিস্ফোরণের জন্য হিজবুল্লাহকে দায়ী করে আশরাফ রিফি নানা গুজব ছড়িয়েছিলেন। এর মাধ্যমে তিনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেন। তার ওই তৎপরতার কারণে লেবাননের জাতীয় ঐক্য, নিরাপত্তা ও শান্তি বড় হুমকির মুখে পড়ে। আশরাফ রিফি একসময় লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার মহাপরিচালকও ছিলেন। এর আগে হিজবুল্লাহর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার জন্য লেবাননের কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব ও কয়েকটি ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেয় প্রতিরোধকামী এই সংগঠনটি। এছাড়া লেবাননের সাবেক সংসদ সদস্য ফারেজ সুয়াইদ এবং ক্রিশ্চিয়ান লেবানিজ ফোর্স প্রার্থীর ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করেছে হিজবুল্লাহ। মামলা সম্পর্কে হিজবুল্লাহর সংসদ সদস্য ইব্রাহিম আল মুসাভি সাংবাদিকদের জানিয়েছেন, ভবিষ্যতে আরও অনেকের বিরুদ্ধে এ ধরনের মামলা দায়ের করা হবে। তিনি বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অন্যায় এবং মিথ্যা অভিযোগ তুলে অহেতুক গুজব ছড়ানো হয়েছে। গত 4 আগস্ট লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত 200 জন মানুষ নিহত ও 6000 মানুষ আহত হন। আগামী বছরের প্রথম থেকেই গরিব দেশগুলো কোভিড ভ্যাকসিন পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে, গরিব দেশগুলো আগামী বছরের প্রথম থেকেই কোভিড ভ্যাকসিন পাবে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের টিকা প্রাপ্তি নিয়ে গরিব দেশগুলোর অনিশ্চয়তা নিয়ে বক্তব্য রাখার পর WHO এমন বক্তব্য দিয়েছে। WHO এবং তার সহযোগী গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স ও কোয়ালিশন ফর অ্যাপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন সেপি ইতিমধ্যেই তাদের কোভ্যাক্স ফ্যাসিলিটিতে প্রায় 2 কোটি ভ্যাকসিন মজুত করেছে। ব্রিটেন ফাইজারের টিকা এবং যুক্তরাষ্ট্র ফাইজার ও মডার্ন টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়ার পর এই টিকার উৎপাদন আগামী দিনে আরও বৃদ্ধি পেলেও WHO এর তরফে যে টিকা মজুত করা হয়েছে তার মধ্যে এই 2 টিকা নেই। তবে এই 2 কোম্পানির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO, গ্যাভি ও সেপির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যেই গরিব দেশগুলো 2021 সালের প্রথমার্ধেই পাবে। 2021 সালের প্রথম প্রান্তিকে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। যেসব দেশ হুয়ের কাছে ভ্যাকসিনের আবেদন করেছিল সেসব দেশের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রথমেই আগামী বছরের প্রথমার্ধের মধ্যেই সেই ডোজ পেয়ে যাবেন। কোন দেশ টিকাকরণের জন্য কতটা তৈরি তার ভিত্তিতেই এই ভ্যাকসিন পাঠানো হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে জানান, সুড়ঙ্গর শেষে আলোটা এখন একটু ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু আমরা এই অতি মহামারী তখনই শেষ করতে পারবো যখন গোটা বিশ্বের সব দেশে এই ভ্যাকসিন পৌঁছাবে। অর্থাৎ কিছু দেশের সব মানুষকে ভ্যাকসিন দেওয়ার চেয়ে সব দেশের কিছু মানুষকে ভ্যাকসিন দেওয়া বেশি জরুরি। 2021 সালের মধ্যে বিশ্বের 20% মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। WHO শুক্রবার জানায়, যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের সঙ্গে 50 কোটি ভ্যাকসিনের চুক্তি হয়েছে তাদের। এছাড়া অ্যাস্ট্রাজেনেকা, নোভাভ্যাক্স ও সানোফি GSK এর সঙ্গেও চুক্তি হয়েছে WHO এর। এ খবর জানিয়েছে আল জাজিরা। সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক হলেই ধর্ষণ। ডেনমার্কে ধর্ষণ বিরোধী আইন কঠোর করা হয়েছে। দেশটিতে 2 পক্ষের সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক হলেই তা ধর্ষণ বলে বিবেচিত হবে। ডেনিশ পার্লামেন্টে পাশ হওয়া এই নতুন আইন আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে। ডেনমার্কের পুরনো ধর্ষণ বিরোধী আইনে প্রসিকিউটরদের প্রমাণ দেওয়া লাগত ধর্ষণ এমন কারো উপর সহিংসতা চালিয়েছে যার বাধা দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু নতুন আইনে এই নিয়ম থাকছে না। ডেনিশ আইনমন্ত্রী নিক হ্যাক্কারুপ এক বিবৃতিতে বলেন, এখন এটা পরিষ্কার যে শারীরিক সম্পর্কে যদি 2 পক্ষেরই সম্মতি না থাকে তবে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। 2018 সালে অনেকটা একই ধরনের আইন পাশ করেছে ডেনমার্কের প্রতিবেশী সুইডেন। সরকারি হিসাব অনুসারে ডেনমার্কে প্রতি বছর 11,400 জন নারী ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার শিকার হন। ভারতে 4 ঘন্টা ধরে পিটিয়ে মুসলিম যুবককে হত্যা।
ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় মোহাম্মদ আলমগীর নামে এক মুসলিম যুবককে গরু চুরির অভিযোগ এনে 4 ঘন্টা ধরে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় উগ্র জনতা। এ সময় নিহতের সঙ্গে থাকা অপর ব্যক্তি প্রাণ নিয়ে পালিয়ে যায়। পাটনার ফুলবাড়ি শরীফ এলাকায় বুধবার সকালে এই ঘটনা ঘটে। হত্যার অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে স্থানীয়রা আলমগীরকে চুরির অভিযোগে ধরে ঘন্টার পর ঘন্টা শারীরিকভাবে অত্যাচার করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই ব্যক্তি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগেই নির্যাতনের শিকার ওই যুবক মারা যান। ভারতে তথাকথিত গোরক্ষকদের গণপিটুনিতে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় 2018 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রশাসনকে। এ খবর জানিয়েছে এনডিটিভি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।